সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যক্ষ এম এ মোনায়েম। মোনায়েম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে বিষয়টি প্রথমে আলোচনা আনতে চাই সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন 8ই ফেব্রুয়ারি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলে অনেকেই ধারণা করছে। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমেও বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন লেখনী আসছে। এ বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। আমাদের বহুল প্রচারিত এবং বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 8ই ফেব্রুয়ারি 2026 সালে অনুষ্ঠানের একটা সম্ভাব্য তারিখ ইসি কর্তৃক আমরা পেয়েছি। যদিও এটা চূড়ান্ত না, তারা আলোচনা পর্যালোচনা করছে। তারা 5, 8 এবং 12 এই তিনটা তারিখ সম্ভাব্য তারিখ রেখেছে এবং ডিসেম্বরই আপনার তফসিল ঘোষিত হবে বলে আমরা জানতে পেরেছি। তো আশা করি এই ডিসেম্বরের তফসিলের মাধ্যমে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি সেটা হলো সেখানে আপনার যে জাতীয় সংসদ নির্বাচনের যে একটা ব্যালট সেটা সাদা কাগজে হবে বলে আমরা জেনেছি এবং গণভোট যেটা সেটা রঙিন কাগজে হবে এবং গণভোটের মধ্যে কয়েকটা প্রশ্ন থাকবে, যেমন সেখানে হা না ভোটের একটা প্রচলন থাকবে এবং আপনার একটি আসনে 3 জনের বেশি নির্বাচন করতে পারবে না। একটি আসনে একজন প্রার্থী 3টা আসনের বেশি নির্বাচন করতে পারবে না। কিন্তু অদূর ভবিষ্যতে আমরা দেখেছি 91 সাল থেকে আরম্ভ করে একটা আসনে একজন ব্যক্তি 5টা আসনে সর্বোচ্চ নির্বাচন করতে পেরেছে। এবং আপনি শুনলে খুশি হবেন যে আমাদের দেশের নেত্রী বিএনপি চেয়ারপারসন যিনি, উনি বাংলাদেশের বিভিন্ন আসন থেকে এককভাবে উনি 5টি আসনে দাঁড়িয়েছেন, 5টি আসনে উনি জয়লাভ করেছেন। এবং এটা কিন্তু আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের একটা বিরল ঘটনা। এবং আরেকজন নেত্রী উনি কিন্তু 3টা আসনের যখন প্রচলন ছিল 3টা আসন নির্বাচন করে উনি ফেল করেছে, একটাতে পাস করেছে, 2টাতে ফেল করেছে। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো যে আমাদের এই যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আপনার 34,761টি ভোট কেন্দ্র থাকবে এবং ভোট কক্ষ হবে 2,34,739টি ভোট কক্ষ। 27 ধরনের আইটেম থাকবে, যেমন অমোচনীয় কালি, সুই সুতা থেকে আরম্ভ করে অনেক কিছু। কিন্তু ওই যে নির্বাচনের সময় যে আঙ্গুলে লাগায় অমোচনীয় যে কালিটা, এটা নিয়ে আমার একটা হলো যে গত ডাকসু নির্বাচনে বোধহয় অমোচনীয় কালি যেটা, এটা ভোট দেওয়ার পরপরই উঠে গিয়েছে। তো নির্বাচন কমিশন যাতে এটা খেয়াল রাখে যে অমোচনীয় কালি যেটা একদিনে 24 ঘন্টার মধ্যে যেটা না মুছে, এই ধরনের তাদের একটা পরিকল্পনা রাখলে বোধহয় ভালো হয়। এবং আপনি জেনে খুশি হবেন যে এখানে 5 কোটি তরুণ ভোটার এই প্রথম তারা এই ভোট দিতে যাচ্ছে। বিগত আপনার 15 বছর 7 মাস ওরা ভোট থেকে বঞ্চিত ছিল। এই যে তরুণ ভোটাররা, এরা একটা ব্যাপক ভূমিকা রাখবে। আমার মনে হয় যে তরুণ ভোটাররাই একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে পারে এবং একটা দলকে ক্ষমতা ক্ষমতা আসার সুযোগ নাও করে দিতে পারে। এই 5 কোটি ভোটার, এটা একটা বিশাল অংশ। তো আশা করি যে আপনার এখানে আপনার স্বচ্ছ যে ব্যালট বাক্স, এটা 3 লক্ষ ব্যালট বাক্স লাগবে শুধু জাতীয় নির্বাচনের জন্য। আমার এখানে রয়েছে হলো আপনার গণভোটের জন্য কিন্তু আপনার ব্যালট বাক্স হয়তো বা কিনতে হবে। তো যাই হোক, নির্বাচন কমিশন আমরা যতটুকু জানতে পেরেছি তারা পর্যায়ক্রমে তাদের কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে, তাদের যা কিছু লাগবে তারা সেইভাবে তারা প্রস্তুতি করে নিয়েছে। আশা করি এখানে খুব একটা সমস্যা হবে না। আর আপনি জেনে খুশি হবেন যে এখানে 8 লাখ সেনাবাহিনী না, এখানে নির্বাচনের দায়িত্বে যারা থাকবে 8 লক্ষ কর্মকর্তা কর্মচারী এখানে সম্পৃক্ত থাকবে। সেনাবাহিনী থাকবে 1 লক্ষ, আর বিজেপি যেটা এরা থাকবে হলো 1210 প্লাটুন। তো এইগুলি মানে এই তো সংখ্যক নিরাপত্তা কর্মী রেখে
আপনার আমার মনে হয় যে এবার একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ ভোট হবে, যেটা অতীতের সব ভোটকে মানে হারিয়ে এবার প্রথম যে ভোটটা হবে মানে 24-এর গণ অভ্যুত্থানের 5ই আগস্টের পরে, এটা আমার মনে হয় একটা ইতিহাস সৃষ্টি করবে। আমার ধারণা যে কোথাও কোনো গোলযোগ হবে না, কোনো অনিয়ম হবে না, এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে সারা বিশ্বে দেখিয়ে দিবে যে বাংলাদেশে আপনার 2026 সালে যে নির্বাচন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, সেটা পৃথিবীর ইতিহাসে একটা ভালো ভোট হয়েছে বলে এটা খ্যাতি লাভ করবে। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার ভাবে আপনি পরিসংখ্যান দিয়ে যেভাবে বলেছেন, আমরা প্রত্যাশা করব যে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা, তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করবে, এবং আমরা যারা ভোটার রয়েছি, দেশের নাগরিক রয়েছি, আমরাও যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট প্রদান করতে পারি বা প্রদান করার ক্ষেত্রে সহযোগিতা করি, এটা আমাদের কাছে সকলের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, সেটি হচ্ছে তফসিলের আগে প্রশাসনে ব্যাপক রদবদল, এবং এইখানে কর্মকর্তাদের রদবদল গুলো হচ্ছে লটারির মাধ্যমে, যেটা বাংলাদেশের ইতিহাসে একেবারেই প্রথম। এবং এই লটারির মাধ্যমে যে কর্মকর্তাদের রদবদল হচ্ছে, এতে অনেকটাই স্বচ্ছ হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আমারও মনে হচ্ছে তাই। এই জন্যে যে আগে যখন রদবদল হতো, যখন এসপি ডিসি এদেরকে বদলি করা হতো, ইউনো মাঠ পর্যায়ে যারা আছে এদেরকে বদলি করা হতো, তখন দেখা যেত যে কারো না কারো সুপারিশ থাকতো যে ওনাকে এই জেলায় দেন, ওনাকে ওখানে দেন, এরকম একটা ইয়ে থাকতো। তো আমার মনে হয় যে লটারির মাধ্যমে হলে এই আশঙ্কা থাকবে না যে কার জয় যে গিয়েছে, এটা তার ভাগ্যে যাকে যেখানে নির্ধারণ করবে সেখানেই যাবে। আমার মনে হয় সেটি আমার দৃষ্টিতে উত্তম বলে মনে হচ্ছে। এটা ভালো একটা পদক্ষেপ যে তাদের যে বদলিটা এই স্বচ্ছ ভালো ভোটের জন্য, এটা একটা ভালো পদক্ষেপ বলে মনে হচ্ছে। না, তারপরে হচ্ছে যে এই রদ বদলের জায়গাটা তো সাধারণত যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তফসিল ঘোষণার পরে সাধারণত হয়, কিন্তু এবার তফসিল ঘোষণার আগেই আমরা দেখতে পাচ্ছি রদ বদলটা শুরু হয়ে গেছে। এটাতে তেমন সমস্যা হবে না, বরং সে নতুন কর্মস্থলে যে তাকে বুঝতে তো একটু সময় লাগবে, একটু আগে দিলে ভালোই হয়। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, বিএনপির মহাসচিব, ৭১-এর দোসররা বিশৃঙ্খলা করলে জনগণ তা প্রতিহত করবে। এবং আরেকটি কথা বলেছে, ধর্মের নামে তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা কোনো ধর্মীয় রাজনৈতিক দলকে উদ্দেশ্য করেই হয়তো উনি কথাটি বলেছে। এই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। আমার মনে হয় যে উনি যেটা বলেছেন যে পরাজিত শক্তি, যেটা মানে যে দলটা শীর্ষ নেতারা পালিয়ে গিয়েছে, আমি সাধারণ সমর্থকদের কথা বলছি না, যারা শীর্ষ নেতা, এরা কিছু অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তারা বিগত সরকারের আমলে তারা অনেক সুবিধা নিয়েছে, তাদের কোটি কোটি টাকা তাদের আছে, তারা চাবে না যে সুষ্ঠু একটা নির্বাচন হয়ে তাদের যে তারা যে অপকর্ম করেছিল, ভোট চুরি করেছিল, সেটা যাতে বেশি দূর না হয়, সেই জন্য তারা চেষ্টা করবে যে এই নির্বাচনটা একটু বিতর্কিত হোক, এটা চাবে না। আমি যে কথাটি বলতে চাচ্ছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিষয়টি তুলে ধরেছেন, সেটা হচ্ছে ৭১-এর দোসর যারা, জি, দোসর বলতে কাদের কি মিন করছে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তারা যদি বিশৃঙ্খলা করে, তাহলে তারা তো নিজেরা তারা প্রার্থী দিচ্ছে, তারাই যদি বিশৃঙ্খলার সৃষ্টি করে, তাহলে তো সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হবে। তারা কেন করবে? তারা কি ভোটে মানে ভোট তো হবে জনগণের, জনগণের প্রতি যদি আস্থা থাকে, তাহলে কেউ ৭১-এর পরাজিত শক্তি বলে না যাই বলে, তারা বিশৃঙ্খলার সৃষ্টি করবে না। আর একটা প্রশ্ন আপনারা করেছেন যে আপনার ধর্মের নামে বিশৃঙ্খলা বা বিভ্রান্তি ছড়াচ্ছে, সেটা ধর্মের নামে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে কথাটি কিছুদিন আগে আপনি দেখেছেন মানিকগঞ্জের এক বাউল শিল্পী, মহারাজ নামে খ্যাত। তো ওনার বাড়িটা আমি দেখেছি, দোতলা একটা সুন্দর বাড়ি। উনি আপনার বাউলরা, এই দেশের বাউল যারা আছে এই দেশে, তারা গ্রামে গঞ্জে পালা গান করে মানুষকে আনন্দ দিয়ে থাকে, মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে। কিন্তু কোন কোন বাউল আবার
ইসলাম ধর্মকে বিকৃত করে, এটা তাদের অজ্ঞতা হতে পারে, এটা তাদের শিক্ষার অভাব হতে পারে, সেটা এটা করেছে। তো ওই যে মহারাজ বাউল যেটা উনি যেটা বলেছে আমি নিজে ফেসবুকে দেখেছি, সেটাতে আমি খুব কষ্ট পেয়েছি। আল্লাহকে নিয়ে উনি অনেক কটূক্তি করেছে এবং ওনাকে গ্রেপ্তারও করা হয়েছে। তো আমার মনে হয় যে ধর্মে নিয়ে কোনো রাজনীতি করা উচিত না। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি করব আমরা দেশ ও জাতির কল্যাণে। ধর্মকে নিয়ে আমরা টানাটানি করলে এটা ভালো হবে না। এবং কোন দল যদি ধর্মকে নিয়ে রাজনীতি করে, জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দিবে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে ইমাম, খতিব, মুয়াজ্জিন তাদের যে সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে এনসিপির প্রধান নাহিদ ইসলাম এবং নাগরিক পার্টি আরেকটা হচ্ছে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলেছে যে ইমাম, খতিব এবং মুয়াজ্জিনদের যারা রয়েছে তাদেরকে সরকারি কোষাগার থেকে সরকারিভাবে বেতন দেওয়ার ব্যবস্থা করা উচিত। এ ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। আমার মনে হয় যে আপনার নুরুল হক নূর যে কথাটা বলেছে এটা একটা বাস্তব কথা। কারণ আমরা দেখেছি যে ইমাম, মুয়াজ্জিম সাহেবেরা ওনারা কিন্তু আপনার দেশ ও জাতিকে একটা মেসেজ দেয়। ওনার খুতবার সময় ভালো ভালো কথা বলে এবং যে কোনো মেসেজ, দেশের যে কোনো মেসেজ তারা ওই তাদের জুম্মার নামাজের সময় দিয়ে থাকে, সরকারি মেসেজও তারা দিয়ে থাকে। এবং শুনলে অবাক হবেন যে আপনার ওনাদের বেতন খুবই কম। মুয়াজ্জিম সাহেবরা 7 থেকে 10,000 টাকা এবং ইমাম সাহেবরা 10 থেকে 12,000 টাকা, এরকম তারা বেতন পেয়ে থাকে। এটা আসলে এটা খুবই কষ্ট এবং পীড়াদায়ক। আমার মনে হয় যে একজন প্রভাষক 22,000 টাকা বেতন পায়। এই বেতনটা যদি তাদেরকে দিত তাহলে আমার মনে হয় যে ধর্ম প্রচারে তারা একটা ভালো ভূমিকা রাখতে পারে। আর সবচেয়ে বড় কথা যে তাদেরকে সরকারি কোষাগার থেকে যদি দেওয়া হয় তাহলে তারা একটা স্বীকৃতিও পেল এবং তারা একটা ভালো একটা বেতন পেয়ে তাদের যে কর্মদক্ষতা এটা আরো বৃদ্ধি করতে পারবে। তা আমার প্রস্তাব হলো এই যে অবশ্যই তাদেরকে, যেমন এমপিভুক্ত শিক্ষক আছে তারা প্রতি মাসে সরকারের কোষাগার থেকে বেতন পাচ্ছে, ইমাম, মুয়াজ্জিম ওনাদেরকেও ঠিক তদ্রুপ ভাবে একটা স্কেল নির্ধারণ করে তাদেরকে প্রতি মাসে সরকারি এমপিভুক্তের মতো তাদেরকে বেতনটা দিলে আমার মনে হয় যে তারা উপকৃত হবে। কারণ আপনারা জানেন যে ধর্মের প্রচারক যারা তারা কিন্তু দুর্নীতিতে জড়ায় না, তাদের আলাদা ইনকামও তাদের থাকে না। এবং আপনি শুনে অবাক হবেন যে অনেক আপনার নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আপনার ইমাম সাহেব বলেন কিংবা সুপার বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, সুপার বলেন, ওনারা কিন্তু অল্প টাকা দিয়ে ওনাদেরকে ওনাদের সংসার পরিবার চালান। এবং আমাকে একজন বলেছে যে তাদের টাকার বরকত আছে, আসলে তাই। এমন আমি শুনেছি 8,000 টাকা বেতন পাচ্ছে, এই দিয়ে সংসার চালাচ্ছে এবং ওনার স্ত্রী করা জামা উনি পড়ছে, ওনার দেখে মনে হয় না যে উনি দন্যতার মধ্যে ভুগছে। কারণ ওনারা সবসময় আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখে, যার জন্য আল্লাহ তাদেরকে চালিয়ে নেয়। তো আমি প্রত্যাশা রাখবো যে অবশ্যই তাদেরকে সরকারের কোষাগার থেকে তাদেরকে এমপি ভুক্ত করে তাদেরকে এইভাবে টাকা যদি দেওয়া হয় তাহলে তারা উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই এই দেশের ধর্মীয় গুরু যারা রয়েছে, আমাদের এই ইমাম, মুয়াজ্জিন যারা রয়েছেন, তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেশের নাগরিক হিসেবে, ধর্ম প্রচারক হিসেবে সুন্দরভাবে বসবাস করবে, এটা আমরা প্রত্যাশা করি। সেই ক্ষেত্রে সরকার নিশ্চয়ই সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল 3 জনের নামে প্লট দুর্নীতির মামলার রায় আজ হচ্ছে এবং 2টি ব্যাংক লকারে 832 ভরি এরকম স্বর্ণ পাওয়া গিয়েছে। তো এ ব্যাপারে দুদক তদন্ত করছে, এ বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। এটা আসলে খুবই কষ্ট লাগে এই জন্যে যে সাবেক প্রধানমন্ত্রী ওনার কেন এত লালসা থাকবে, ওনার কি প্রয়োজন আছে? এটা মানে
রাজুকের যে নীতিমালা আছে, নীতিমালা ভঙ্গ করে কেন, কোন প্রয়োজন আছে যে ওনার প্লট নিতে হবে? আমার তো মনে হয় যে রাষ্ট্রপ্রধান যারা হবে তাদের দায় দায়িত্ব জনগণের কাছে ছেড়ে দিয়ে উত্তম। কারণ তাদের টাকা পয়সা, জায়গা জমি, বাড়ি গাড়ি কিচ্ছু লাগে না, জনগণই তাদের সবকিছু। তারা ভালো কাজ করলে জনগণই তাদের মানে সব ব্যবস্থা দায়িত্ব জনগণই নেবে, সরকার নেবে। আপনি দেখেছেন যে শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকে একটা লকার ছিল, সেখান থেকে 832 ভরি স্বর্ণ পেয়েছে। তো আমার তো মনে হয় না যে তাদের ফ্যামিলি খুব একটা বড় ফ্যামিলি না, ছোট্ট ফ্যামিলি। তো ওই ফ্যামিলিতে 832 ভরি স্বর্ণ রাখার কি প্রয়োজন ছিল? শুধু আপনার স্বর্ণ না, এখানে আপনার মুক্তা, তারপর ডায়মন্ড, আরো অনেক কিছু পেয়েছে, যেটা আসলে একটা রাষ্ট্রপ্রধানের থাকা উচিত বলে আমি মনে করি না। উনি থাকবে স্বচ্ছ, ওনার কাছে এত কিছু কেন থাকবে? উনি দেশ নিয়ে কিভাবে দেশ ভালো করতে পারে, কিভাবে দেশ এগিয়ে যেতে পারে, ওগুলি নিয়ে ওনার চিন্তা থাকবে। উনি লকারে কেন স্বর্ণ গহনা এগুলো রাখতে হবে? ওনার তো স্বর্ণ গহনা, এটা অভিযোগ আসছে, বাট এখন পর্যন্ত দুদক তদন্ত করছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আসলে কি এটা ওনার নাকি ওনার না? ওনার নামে হবে কেন? আমার প্রশ্ন হলো ওনার না, উনি এক বড় মালিক না, কিন্তু ওনার নামে কেন লকার করতে হবে? হ্যাঁ, ওনার নামে তো লকার করার প্রয়োজন নাই আমি মনে করি। কেন ওনার নামে লকার হবে? হ্যাঁ, তাহলে এই তো বোঝা যায় যে ওনার নামে লকার যেহেতু আছে, ওখানে যা কিছু আছে তো ওনারই। এটা তো অস্বীকার করার জন্য নাই। জি, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। যারা শুনছেন দেখছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।